শোনেন প্রিয় রাজ্যবাসী, শোনেন শোনেন সুখী জয়। সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। ১৯০৫ নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে। শোনেন শোনেন সুখী জয়, শোনেন শোনেন সুখী জয়। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি, তারই সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদির প্রশাসন, সবার সাথে আছেন মোদির প্রশাসন, এভাবে পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শোনেন শোনেন প্রিয় রাজ্যবাসী, শোনেন শোনেন সুখী জয়। নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। ও মারেশন খাজানি ও কিচিশন তঙ্কচাং নগরুম চুবাচু বুরুম বুরুম, তঙ্কচাং নগরুম চুবাচু বুরুম বুরুম, হাসতে হাপানিয়া রাগদি কুতুম করুম। সাচুকু বুকচা পা অ নম্বর গোरोंलायदि তাই কক সালাইদি। হিমায়দি চিনি কিচিশন, হিমায়দি মারে কিচিশন। সাবাইদি খানিক তাতংদি উংক্লো উংক্লো, সাবাইদি খানিক তাতংদি উগলো উগলো, খাপানি বদল সেবা মুন্সিদি লামা কলো। খান্না বাইদি ও মারেশন খাজানি ও কিচিশন। হাসতেনি এমপি রবাই মিটিংগো আচুক লাগে চাবলাইদি হামকানিকো। খান্না বাইদি মারেশন খাজানি ও কিচিশন। বিমাথ উবাও বিগলা নগ্রুম ব্রহ্ম, বিমন্থ উবাও বিগলা নগ্রুম ব্রহ্ম, সাখানি মাথ গুম জানাই নগ্রুম গুম। খান্না বাইদি ও মারেশন খাজানি ও কিচিশন। খান্না বাইদি ও মারেশন খাজানি ও কিচিশন। প্রধান শ্রীমতী জুমা দেবনাথ মহোদয়া এবং আমাদের সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ডক্টর দেবাশিস বাসু, ডক্টর সুভাষিস দেববর্মা, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এবং আপনাদের বিশেষ পরিচিত মুখ এখানে সামাজিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, মানুষের জন্য কথা বলেন, সোশিয়াল ওয়ার্কার শ্রী অসিত রায় মহোদয় এবং আরেকজন সোশিয়াল ওয়ার্কার আপনাদের পরিচিত মুখ শ্রী মুকুল চন্দ্র রায়। আমার সামনে মিডিয়া বন্ধুরা আছেন, আমার সামনে এই অত্র এলাকার বিভিন্ন যারা মানুষের জন্য কাজ করেন, বিভিন্ন ব্যক্তিত্ব, এবং এই অত্র এলাকার
শুধু নাগরিক বৃন্দ আর বিশেষ করে আমার মা ও বোনেরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দিত আজকে যে আমাদের এই যে সরকার যেভাবে মানুষের উন্নয়নে বা ত্রিপুরার উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা কাজ করছি তার একটা ঝলক কিন্তু আজকে এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আগে আমি আসার আগে সেক্রেটারিয়েটে আমি কথা বলছিলাম, কারণ অনেকদিন ধরে এখানে একটা দাবি ছিল, ডিমান্ড ছিল যে এখানে একটা কমিউনিটি হল যেন এখানে করা হয়। তো সেই বিষয়ে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠিয়েছিলাম, ওনার সাথে কথা হয়েছে। তো আসন সংখ্যা নিয়ে কথা হচ্ছিল যে এত সংখ্যা হচ্ছে এখানে। তো আমি বললাম যে আপনি ডক্টর দিলীপ কুমার দাসের সাথে আপনারা কথা বলুন, মাননীয় বিধায়কের সাথে কথা বলে এটার কত সংখ্যার হবে, যাতে করে এখানকার সমস্ত লোক যারা আজকে খোলা মাঠে এখানে বসে আছেন, কোনো সময় যদি কোনো এই ধরনের প্রোগ্রাম হয় সেই কমিউনিটি হলে যাতে আপনারা বসতে পারেন, কথা শুনতে পারেন। তো সেই ভিত্তিপ্রস্তরের যে বিষয়টা এখানে কথা হয়েছে, দিলীপবাবু বলেছেন, তো সেই ডেটটা এর মধ্যেই ফিক্স হয়ে যাবে। তো আমরা চাই যে সমস্ত জায়গায় যেসব মানুষের সুবিধার্থে এবং সরকারের সাথে মানুষের যে সম্পর্ক সেটা যেন সুদৃঢ় হয়। এর মধ্যে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 3-4 দিন আগে বিবেকানন্দ ময়দানে উনি এসেছেন। ওনার আসাটা অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ আমি ওনার সাথে একসাথে আমরা একই ফ্লাইটে আমরা এসেছি। তখন আমি শিলংয়ে ছিলাম, বৈঠক ছিল নর্থ ইস্ট কাউন্সিলের, সেখান থেকে হেলিকপ্টারে এলাম গুয়াহাটির থেকে তারপর এখানে এলাম, একটু দেরি হয়ে গিয়েছিল। তো যখন উনি একই গাড়িতে আমরা এসেছিলাম, এত রাস্তার ভিড় ছিল, আপনারা যখন এত ভিড় করে আপনাদেরই এরিয়া দিয়ে পাস হচ্ছিল, উনি বলছিলেন আরে इसमें मैदान में कुछ लोग रहेगा ना, আমি বললাম স্যার ये देखिएगा আর ঐতিহাসিক होगा। আর আমার বুকের ভিতরটা দপদপ করছিল, কি জানি হয় এত লোক আপনারা বেরিয়ে এসছেন ওনাকে দেখার জন্য, যে শেষ পর্যন্ত আমি যখন ঢুকলাম দেখলাম আমার না মুখটা বেঁচে গেল আমার। ওনার যে বললাম যে না ঐতিহাসিক হবে, তাই হলো। মানে ওনাকে দেখার জন্য মানুষ এত উদ্গ্রীব, উনি সারা দিন কাজ করেন, মানুষের জন্য কাজ করলে এমনিতেই মানুষকে চিনতে পারে। এইরকম প্রধানমন্ত্রী আমরা কোনোদিন পাইনি। তো সেই বিষয়ে যখন এখানে আপনাদের এই এরিয়া দিয়ে উনি যাচ্ছিলেন, উনি মানে খুব খুশি হয়েছেন, আপ্লুত ছিলেন। তারপর মাঠের মধ্যে গিয়েও যখন সেই জনঢল দেখলো, একমাত্র কারণ কিন্তু শুধু কাজের উন্নয়নের যে দিশা উনি দেখাচ্ছেন সমস্ত ভারতবর্ষে, তো সেই দিশা দেখাচ্ছেন, মানুষের কথা চিন্তা করেন, সমস্ত ছোট ছোট বিষয়, শৌচাগারের কথা চিন্তা করেন। কত মানুষ কত ধরনের কথা বলেছে, ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার জন্য বলেছেন। অনেকে যারা নিন্দুকেরা অনেক সময় অনেক বুকুটি কেটেছে ওরা, কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে এই জিনিসের কত ইম্পর্টেন্স, আর এগুলো মানুষের একদম বেসিক নিড সমস্ত ভারতবর্ষের মধ্যে, যে কারণে মানুষ ওনাকে অ্যাকসেপ্ট করছেন। বিশেষ করে যারা এখানে বোনেরা আছে, আমি নিজে পাটনাতে আমি পড়াশোনা করেছি, উত্তরপ্রদেশে আমি পড়াশোনা করেছি। তো সেখানে আমি দেখলাম অনেক সময় আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা একটা ভেটেরিনারি কলেজে পড়তো, আমাদের কলেজ থেকে মাঝে মাঝে যেতাম, তো দেখতাম ওখানে এই যে শৌচাগারের যে বিষয়টা, সন্দেশ যখন আমরা পাস হতাম তখন দেখতাম মা বোনেদের কি সমস্যা হতো এই শৌচাগার নিয়ে। সেই খোলা যে মাঠে সেখানে সে শৌচাগার যে প্রাকৃতিক যে ডিমান্ড, সেটা ওরা সেখানে সেই কাজটা করত। তো এই বিষয়গুলো কিন্তু অনেক প্রধানমন্ত্রী আগে আমরা দেখেছি, কিন্তু এই বিষয়গুলো দেখতো না। আজকে গ্যাসের কথা বলুন, গ্যাস দিচ্ছে, গ্যাস সাপ্লাই আমাদের সমস্ত বিনা পয়সায় গ্যাস সিলিন্ডার দিচ্ছে। তো আগের যারা গভর্নমেন্ট ছিল ওরা গ্যাস একরকম, আর আমাদের সত্যিকারের অর্থেই কিন্তু সিলিন্ডার দিয়ে গ্যাস দিচ্ছে, সেটা কিন্তু কাজে আসে। তো এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার কেন্দ্রে এবং ত্রিপুরাতে চলছে, সেটা কিন্তু ডাবল ইঞ্জিন সরকার, প্রকৃত অর্থেই কিন্তু সেটা এখন আমরা বুঝতে পারছি। বিভিন্ন যেসব আপনার উনি এখানে এসে 2 লক্ষর উপরে যাদেরকে ঘর দিয়েছেন,
মানে উনি বুঝেছেন যে মানুষের মাথার উপর যদি ছাদ না থাকে তাহলে মানুষের জন্য কিছুই করতে পারলেন না। সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে উনি এসছেন, এখানে এসে বিভিন্ন রাস্তাঘাট আমরা দেখেছি, রাস্তার যে উন্নয়ন, ত্রিপুরাতে 6টা ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে স্যাংশন করেছে, আমাদের 4টা রুটওয়ে দিয়েছে। আমি বহু জায়গায় বলি এই রাস্তা ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। এখানে রিং রোড হচ্ছে আগরতলাকে ঘিরে, আপনাদের এরিয়া দিয়েও হবে। তো সমস্ত জায়গায় উন্নয়নের নয়, প্রায় 10,222 কোটি টাকার স্যাংশন হয়েছে। এক কথায় যখন আমি নীতিন গডকরি যে আমাদের যে ইউনিয়ন মিনিস্টার সড়ক পরিবহনের, যখন গুয়াহাটিতে আমি ওনাকে বললাম যে আমাদের যে লাইফ লাইন সেটা হচ্ছে যে আসাম আগরতলার যে NH-08 সেটা আপনাকে 4 লেনের একটু যদি করেন তাহলে, উনি খালি একটা ছোট একটা কাগজে আমি লিখে দিয়েছি, সাথে সাথে উনি স্যাংশন করে দিলেন 4 লেনের, এবং একদম নর্থে থেকে আগরতলা পর্যন্ত চলে আসবে, চুরাইবাড়ির থেকে আগরতলা। মানে ভাবা যায় না যে অ্যাক্টিস্ট পলিসি যে উনি প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে কাজ করছেন, বিভিন্ন বিষয়গুলো বোঝাই, সেই সাথে সাথে কাজ করে দেয়। তো উন্নয়নের যে বিষয় আজকে আমরা দেখছি, অক্সিলারি নার্সিং যে এখানে শিক্ষা ব্যবস্থা হবে মিডওয়াইফের, তো আমরা ত্রিপুরাতেও আমরা চাইছি যে মানুষের জন্য আমরা কাজ করি, কারণ ট্রেনিং ছাড়া কোনো জিনিস হয় না, ট্রেনিং মাস্ট। এখানে ডাক্তারি হোক আর অক্সিলারি যে প্যারামেডিক্সই হোক, সব জায়গায় ট্রেনিং মাস্ট, এবং তার গুণগত শিক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চাই যে এই ট্রেনিং ইনস্টিটিউট এখানে হচ্ছে, কিন্তু সারা ত্রিপুরার লোক এখানে ছেলেমেয়েরা আসবে এখানে পড়াশোনা করতে। এবং যে কথাটা বললো এটা পঞ্চায়েত ডাইরেক্টর সাহেব বলছেন যে এটা 5th ইনস্টিটিউশন হবে। তো একদিকে দুটো মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আমাদের বিভিন্ন যেসব আরো রিসার্চ থেকে আরম্ভ করে ফার্মাসিস্টের কলেজ, সমস্ত জায়গায় আমাদের এখন মেডিকেল হাব তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে এডিসি এলাকায় অলরেডি আরেকটা মেডিকেল কলেজের স্থানও নির্ধারিত হয়েছে, জায়গাও পুরোপুরি যেখানে যতটুকু প্রয়োজন NMC রিকোয়ারমেন্ট সেটাও পাওয়া গেছে, সেখানেও মেডিকেল কলেজ হবে। তো সব জায়গায় আমরা কাজ করতে চাইছি, এবং স্বাস্থ্য আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের অগ্রাধিকার, যেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, এগ্রিকালচার এবং স্পোর্টস, এইগুলো নিয়ে আমরা সবসময় তৎপর। তো সেই কারণে এখানে আপনাদের এই কেন্দ্রে যদিও এই NM ইনস্টিটিউট হবে, ছেলে মেয়েদেরও সুবিধা হবে। বিভিন্ন জায়গায় আগে বাইরে যেত, আমাদের সময় তো ভাবতেই পারিনি যে BSc নার্সিং মানে বিশাল ব্যাপার, এখন BSc নার্সিং, MSc নার্সিং, তো সব জায়গার মধ্যে আমাদের ছেলে মেয়েরা এখানে একটা এখন এডুকেশন হাব, মেডিকেল হাব তৈরি হচ্ছে এখানে। ভবিষ্যতে আমরা আরো চেষ্টা করবো যাতে এখানে এইমস এর জন্য আমি দাবি করে এসেছি দিল্লিতে, আর আমাদের TMC কে যদি এটা রিমস এর মতো করা যায় সেই দাবিও আমরা করছি। সবকিছু হবে, একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু আমরা জানি যে যা আমাদের এই সরকার আমরা যা বলি চিন্তা করি সেটা কিন্তু আলটিমেটলি বাস্তবিত হয়। তো প্রধানমন্ত্রী সবসময় বলেন যে স্বপ্ন দেখা তো দরকার, আমরা স্বপ্ন উনি দেখেন, সাথে সাথে তার বাস্তবায়ন করেন। আপনারা দেখেছেন উনি হীরা মডেলের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ের কথা তো বললাম, ইন্টারনেটে আমাদের এখানে 3য় বৃহত্তম স্ট্রংগেস্ট গেটওয়ে আমাদের এই ইন্টারনেট ত্রিপুরাতে। আমাদের যারা ছেলে মেয়েরা আছে এবং আমরা সবাই ত্রিপুরাবাসীরা ইন্টারনেটকে, সেই টেকনোলজিকে আমরা ইউজ করে এখন আমরা কাজ করছি, এবং সারা ভারতবর্ষ, সারা পৃথিবী এখন আমাদের হাতের মুঠে, আমরা কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। আপনারা রেলওয়ের কথা যদি বলেন, আমাদের এখানে কোনদিন আগে আন্দোলন কত কিছু বলেছে, আন্দোলনের ফসল, তো আন্দোলনের ফসলে একটা মিটার গোজ কোন রকমে হামাগুড়ি দিয়ে ধর্মনগর ছিল, আর সেটাও তাদের যে আগের যে সরকার তারও আগে সেটা এসেছিল, তখন তারও সরকার ছিল না, তারপর তার কিছুই হয়নি। কিন্তু আমাদের এখানে প্রধানমন্ত্রী কিছু চাওয়ার আগে উনি দিয়ে দিচ্ছে, আমরা আমাদের ধর্মনগর থেকে আগরতলা হয়ে এখন সাবরুম শেষ গেছে, 10টা থেকে 12টার মধ্যে এক্সপ্রেস ট্রেন এখান থেকে চলছে, বিভিন্ন পথে যাচ্ছে। আমাদের যে স্টেট আছে ইন্টারসিটির জন্য আমি দাবি করেছি রেলমন্ত্রীর কাছে, যাতে এখান থেকে আগরতলা থেকে ধর্মনগর দিকে সেই ব্যবস্থা হবে। এখানে ডেমো ট্রেন চালু আছে, তো সব দিকে আমরা যখন যা চাই তাই হচ্ছে। আপনারা দেখেছেন আগরতলা
রেলওয়ে স্টেশন, ইট উড বি ওয়ান অফ দ্য বেস্ট রেলওয়ে ইন ইন্ডিয়া। এখানে আপনারা দেখেছেন এর মধ্যে সিঁড়ি আছে, অটোমেটিক সিঁড়ি লেগে গেছে এখানে, তো এসকেলেটর লেগে গেছে এবং খুব সুদৃশ্য হয়। তো উন্নয়ন এখানে আগে আমরা দেখতাম উন্নয়নের নামে সবাইকে খেপিয়ে দিত, সমস্ত জিন্দাবাদ করো, মালিককে মেরে ফেলো, মালিককে হটাও। তো এরকম করে একটা প্রতিক্রিয়া, সবসময় একটা প্রতিক্রিয়া যে ভাবনা চিন্তা আগে সরকার তারা কাজ করত এবং বহু প্রতিষ্ঠান ত্রিপুরাতে ছিল ও ওয়েস্ট বেঙ্গলে তো ছিলই, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে এবং যারা এগুলো পরিচালিত করতো এক একজনের 10 আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আমরা বহু লোক, আমি নিজেও আমাদের নিজের ব্যক্তিগত যেসব আমরা দেখেছি সেখানেও যে ইন্ডাস্ট্রিগুলো ছিল টোটালি ধ্বংস করে দিয়েছে। আজকে ওদের কারণে যে বিদেশের যে ফিলোসফি নিয়ে ওরা চলাফেরা করে, এতে এখন আস্তে আস্তে ওরা সমাজতান্ত্রিক কথা বলে, কিন্তু এখন দেখা যায় ওরা সমাজেরই শত্রু হয়ে গেছে, সমাজের কথা বলতে বলতে। কিন্তু এইভাবে চলবে না। এখন আমরা বলছি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তারপরে সবাইকে নিয়ে আমরা চলতে চাই সবাইকে, এবং সবার উন্নয়ন দরকার, মালিকের উন্নয়ন দরকার। আমাদের কাজের যা কাজ করবো কাজের পরিবর্তে সেই উচিত মূল্য দেওয়া দরকার, সেই শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের চলা দরকার, কৃষক ভাইদেরকে নিয়ে চলা, খেটে খাওয়া মানুষদের নিয়ে করা উচিত, চলাফেরা করা উচিত। কিন্তু আমরা আগে দেখেছি খুব নিরাশ্র খালি ওরা ধরাতো এবং মানুষকে খালি বিভ্রান্তি করে সব জায়গার মধ্যে। আপনি এডুকেশনের হাব বলুন, এডুকেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান ওরা খুলেছে, কিন্তু কলেজ আছে, স্কুল আছে, বিল্ডিং আছে, কিন্তু সেখানে স্টুডেন্ট নেই, টিচারও নেই। এই ধরনের আমরা দেখে এসছি। খালি উন্নয়নের নামে কিছু বিল্ডিং, সেগুলোর থেকে যদি কোনো অন্যভাবে কিছু রোজগারপাতি হয় সেই বিষয়ে ওরা কাজ করতে। তো সেই আমাদের এখানে এরকম না, আমাদের প্রধানমন্ত্রী বারবার সমস্ত রিভিউ করেন প্রতিটা জিনিসে, কারোর মানে আয়েস করে মানে উপায় নেই কারো। আপনারা দেখেছেন আগে কেলেঙ্কারি বলতেই সরকার, কেলেঙ্কারি ব্লকে ব্লকে কেলেঙ্কারি আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় কেলেঙ্কারি। এখনো আমরা চার্জশিট দেওয়ার, আমরা চার্জশিটও প্রায় অনেকের যে নেতা এবং মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে আমরা দিয়েছি তো সব জায়গায়। কিন্তু আমাদের এই সরকার আপনারা দেখেছেন এর মধ্যে জেআরবিটির আমরা রেজাল্ট ঘোষণা করেছি, কোথাও কোনো জায়গায় অস্বচ্ছতার কোনো স্থান নেই। আমরা পেটের সমস্ত আমরা যারা উত্তীর্ণ তাদেরকে আমরা চাকরি দিয়েছি, কোনো অস্বচ্ছতার নেই। এর মধ্যে প্রায় 6,000-এর উপরে আমরা চাকরি দিয়েছি আমাদের স্পেশাল এক্সিকিউটিভের হোম ডিপার্টমেন্টের, পুলিশের ডিপার্টমেন্টে। সেখানে আমাদের মাননীয় বিধায়ক বলেছেন আমাদের আগে 700 টাকা দিত ভাতা, সোশিয়াল পেনশন, সেই আমাদের সরকার 2018-তে প্রতিষ্ঠিত হওয়ার পর এটাকে 1000 করা হয়েছে। এবার আমরা কি করেছি, 2000 করেছি, 30,000 ভাতা। শুধু তাই নয়, আমরা মানুষের সাথে যে চলতে চাই তার জন্য আমরা কি করলাম, আবার নতুন করে মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প আরেকটা 30,000 ভাতা দেওয়া, সেটা 2,000 করে সেই ব্যবস্থাও করেছি। তো সেইভাবে আমরা কাজ করতে চাই। আমাদের কেন্দ্রের যে বেনিফিশিয়ারি যে স্কিমগুলো আছে তার জন্য আমরা এটা, কারণ আমরা চাই 100% যাতে পূর্ণ হয়, সব মানুষ যাতে সে সুবিধাগুলো পায়, কেন্দ্রের এবং রাজ্যের যে প্রকল্প যোজনাগুলো সেগুলো যেন পায়। তার জন্য আমরা প্রতি ঘরে সুশাসন একটা অভিযান শুরু করি। তাও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে 17 সেপ্টেম্বর সেটা আমরা উদ্বোধন করি এবং 17 সেপ্টেম্বর থেকে 3 মাসের সেই অভিযান আমরা শুরু করি। আমাদের জনপ্রতিনিধিগণ, আমাদের মন্ত্রী, এমএলএ, আমাদের এমডিসি এবং বিভিন্ন যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা আছে সবাই মিলে আমরা এই অভিযানে আমরা কাজ আরম্ভ করি। এবং অদ্ভুত সব জায়গার মধ্যে সব মানুষ অ্যাকসেপ্ট করছে। কোথাও ওবিসি সার্টিফিকেট দরকার পেয়ে যাচ্ছে, এসসি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, যে কোনো আয়ুষ্মান ভারতের আভা সার্টিফিকেট, সব জায়গায় একই জায়গার মধ্যে বসে মেলা এবং অ্যাওয়ারনেসে পেয়ে যাচ্ছে মানুষ। আর তার আমরা যেটা বলছি সরকার ঘরে পৌঁছে যাচ্ছে সেই কাজটা করছি, বিসি লেভেলে করছি, গ্রাম পঞ্চায়েতে করছি, আমাদের যে এসডিএম লেভেলে করছি, ডিস্ট্রিক্ট লেভেলে করছি, স্টেট লেভেলে করছি। অর্থাৎ এইগুলো কিন্তু মানুষ বুঝতো না যে কোথায় আমরা যাতে গেলে সেগুলো পাবো। আদৌ এই ধরনের যেমন আপনার গ্রুপে আপনারা শুনে নিশ্চয়ই আপনারা খুশি হবেন, এখানে এসএসজি আমার বোনেরা মায়েরাও আছেন। এসএসজি গ্রুপে আগে যে আমাদের মা বোনদের সংখ্যা ছিল অতি নগণ্য, 2016-17 আমার কাছে যে রিপোর্ট, এখন সেটা প্রায় 9 থেকে 10 গুণ বেড়েছে। এসএসজি গ্রুপ যেটা হয়েছে গ্রুপের সংখ্যা প্রায় 11 টাইমস বেড়েছে, 11 টাইম। শুধু তাই নয়, রিভলভিং ফান্ড আমরা যেটা ব্যাংক বা PRLM এর মাধ্যমে দিই সেটাও প্রায় এরকম 11% আমরা 11 গুণ আমরা বাড়িয়েছি।
তো আমরা চাইছি মানুষের আত্মনির্ভরতা বাড়ানোর জন্য আমাদের যারা মা বোনেরা আছেন তাদের যাতে 33% তাদেরকে আমরা চাকরির জন্য আমরা সংরক্ষিত রেখেছি। শুধু তাই নয়, বিভিন্ন যেসব স্টলগুলো আছে গভর্নমেন্টের, সেই স্টলগুলোতে 50% ওনাদের জন্য সংরক্ষিত রেখেছি। আপনারা জানেন যে ভাই ফোটার সময় আমি ডিক্লেয়ার করেছি যারা মেয়েরা আছে ডিগ্রি কলেজে যারা পড়াশোনা করছে তাদেরকে যেন ফ্রি এডুকেশন দেওয়া হয় সেই ব্যবস্থা সেই ঘোষণা করছি। বিভিন্ন জায়গায় আগরতলা এবং বিভিন্ন তাদের প্রান্তিক এরিয়া আছে সেই জায়গার মধ্যে আমরা যে ক্যামেরাগুলো ফিট করেছি তাতে ওরা সুরক্ষিত। আমরা 7টা অলরেডি মানে শুধু মহিলা পুলিশ কর্মী দ্বারা অফিসার দ্বারা এই যে 7টা 24/7 আমরা পুলিশ স্টেশন করেছি এবং 8টা আরেকটা আমার কাছে কালকে ডিজি সাহেব এসেছিলেন, বলছে আরেকটা করতে হবে। হলে 8টা হলে আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে হয়ে যাবে, 7টা হলো আর একটা হলে কমপ্লিট হয়ে যাবে। সেটার জন্য আমার থেকে সময় চেয়েছিল। তো সব জায়গায় আমরা চেষ্টা করছি। আমরা চাই যে এই ত্রিপুরাতে আমাদের যে একটা স্লোগান আমরা দিয়েছি যে নেশামুক্ত ত্রিপুরা, তার জন্য আমরা জিরো টলারেন্স নীতি আমরা নিয়েছি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলছেন এনইসি নিয়ে কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া যাবে না। আমরা জানি যে ত্রিপুরাতে অলরেডি এখানে আমরা তো জানতাম না এখানে হাজার হাজার কেজি আর কিছু না হোক যে চাষাবাদ হয়েছে, আর কোনো কৃষি হয়নি, একটাই কৃষি হয়েছে, সেটা হচ্ছে গাঁজা সম্পদ ত্রিপুরাতে হয়েছে। ইলিগেল গাঁজা উৎপাদন সেটা কিন্তু আমরা 2018 পর যখন একটার পর একটা আমাদের সেই সিজার আরম্ভ হলো তখন দেখা গেল এত গাঁজা ত্রিপুরাতে এত সুন্দরভাবে প্যাকেজ করে সেগুলো পাচার হয়। তো এই তো ছিল এদের শিল্প। শিল্পের নামে একটাই শিল্প ত্রিপুরাতে তৈরি করেছিল, সেটা হচ্ছে কথা শিল্প। আর কোনো শিল্প কিন্তু এখানে তৈরি করেনি। ভালো কথা বলতে পারে, কি সুন্দরভাবে কথা বলবো না, একদম মানে কি বলবো, মানে সাম্রাজ্যবাদ ছাড়াই সত্য এরা কথা বলতো না। জিন্দাবাদ জিন্দাবাদ, হ্যাঁ, বিদ্যালয় ছেড়ে রেড রিভলিউশন করে এইসব পিপুলস হ্যাভ নাথিং, গণভোজনা না থাকলে জনগণের আর কিছুই থাকে না, এইসব তো আমরা চতুর্দশে আমরা শুনেছি। এরা মানুষকে প্রতিক্রিয়াশীল